সামনে এই দেখতে পাচ্ছেন বদ্রীনাথ টেম্পল, এই নদী, এটা হচ্ছে অলকনন্দা। এই যে বেরোচ্ছে সরস্বতী নদী, প্রচন্ড আওয়াজ। জনবসতি যদি বলতে হয় তাহলে কিন্তু এখানেই শেষ। ওই দূরে থেকে একটা গ্লেসিয়ার আছে দেখতে পাচ্ছি অনেক দূরে, তারপরে কিন্তু তিবেত চলে আসবে। হ্যাঁ, গুড মর্নিং সকলকে, সুপ্রভাত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। 1 জুন, আমাদের আজকে করণপ্রয়াগে মানে সেকেন্ড দিন। আমরা কালকে রাত্রে আমরা এখানে এসেছি, আপনারা দেখতেই পেয়েছেন। অসাধারণ একটা হোটেলে রয়েছি আমরা, দারুণ ঘুম হয়েছে, বেড মানে দারুণ কন্ডিশন, ভেরি গুড। আর সকালে হচ্ছে এই দৃশ্য, কালকে যেটা সন্ধেবেলা আপনাদের দেখিয়েছিলাম এই জায়গাটা, করণপ্রয়াগের এই জায়গাটা আজকে সকালবেলা দেখাচ্ছি। মানে কানে এত সুন্দর লাগছে এই আওয়াজটা। এটা হচ্ছে অলকনন্দা, অসাধারণ লাগছে। ভিউটা দেখুন পিছনে, এখান থেকে আমি ভেবেছিলাম এখান থেকে সানরাইজ যদি দেখা যায়, কালকে বলছিলাম একবার, কিন্তু সেটা না, সানরাইজ এই জায়গা থেকে দেখা যায় না। কালকে অনেকক্ষণ রাত্রিবেলা প্রায় 12টা পর্যন্ত আমি আর সৌরভ এখানে ব্যালকনিতেই বসেছিলাম। এত সুন্দর লাগছে, ওয়েদার এত মনোরম, মানে অসাধারণ, বিউটি অফ নেচার, একদম বিউটি অফ নেচার। তাও কত হোটেল হয়ে গেছে, কত কিছু। মানে 2000 সালে যখন 9 নভেম্বর কিন্তু উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ড ভাগ হয়, জায়গাটা যে পড়েছিল পুরো অসাধারণ জায়গা। এই স্টেটটা এই সব নেচার, এই বিউটিটা পেয়েছে আমাদের দেশের। আমাদের এই জায়গাটাকে আসা উচিত অবশ্যই, আর দেখা উচিত। এই গাড়োয়াল হিলস, গাড়োয়ালি হিলস বলা হয় এখানে, লোকেদের গাড়োয়াল হিলসের লোকজন বলা হয়। ওয়েলকামিং, খুব হাসি সবসময় মুখে লেগে আছে, কথা বলছে খুব ভালো। সঙ্গে থাকবেন কিন্তু অবশ্যই। সকাল 7:15 বাজে, আমরা করণপ্রয়াগ থেকে জার্নিটা স্টার্ট করব যোশীমঠের দিকে। মানে যোশীমঠ হয়ে আমরা বদ্রীনাথ যাব আজকে, তাই সবাই বেরিয়ে গেছে, সবাই রেডি, খুব এক্সাইটেড সবাই। আমরা এখান থেকে জার্নিটা যোশীমঠ পর্যন্ত করব, প্রায় 80 কিলোমিটার, 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগবে, কেন ওদিককার রাস্তা একটু ন্যারো যা শোনা যাচ্ছে। তা চলুন শুরু করা যাক। আর 100% রেকমেন্ড করব এই হোটেলটা, এই CBS প্যালেস, 100% রেকমেন্ড করব। যদি এই রাস্তার উপর যান করণপ্রয়াগে, এটার নাম্বারও আপনি ভিডিওর মধ্যে পেয়ে গেছেন, আপনারা পেয়ে গেছেন, অবশ্যই ট্রাই করুন। খুব ভালো, যেরকম খাওয়া দাওয়া সেরকম হসপিটালিটি, সেরকম ধরনের রুম। চলুন এগোনো যাক, আর রাস্তায় সব যতটা যা ভিউ, যা দেখানোর সব দেখানো যাবো। চলুন এগোনো যাক, এখানে ফটো সেশন চলছে এবার। যোশীমঠের থেকে প্রায় 8 কিলোমিটার আগে দাঁড়িয়েছি আমরা। এখানে একটু খাওয়া দাওয়া করা হবে, ব্রেকফাস্ট, যেহেতু আমরা কেউ করিনি সকালে, একটু ব্রেকফাস্ট করা হবে, তারপর যোশীমঠের দিকে এগোবো আমরা। কেউ একটু ম্যাগি খাবে, কেউ পোহা খাবে, এইসবই নর্মাল ব্রেকফাস্ট, হালকা খাবো আমরা। যোশীমঠ পর্যন্ত যাই, যোশীমঠ থেকে তাহলে আর যোশীমঠে আমাদের বেশি দাঁড়ানোর ব্যাপার থাকবে না, কারণ ওখানটা একটু ভিড় থাকে। তারপর আমরা ডাইরেক্ট বদ্রীনাথ চলে যাব। বদ্রীনাথের একটা ব্যাপার আছে, বেলা 12টার পরে বোধহয় মন্দির বন্ধ হয়ে যায়। লাঞ্চ টাইমের একটা টাইম থাকে, যেই টাইমে 12টার পরে বন্ধ হয়ে যায়। তারপরে আবার মনে হয় 1 ঘন্টা কি 2 ঘন্টার মধ্যে খোলে, তখন আমরা হয়তো পুজো দিতে পারবো। দেখা যাক, যদি 12টার আগে পৌঁছানো যায়, ফিঙ্গার ক্রস, যদি পৌঁছানো যায় তাহলে দেখা হবে। আর কেমন লাগছে এই রাস্তাটা, অসাধারণ লাগছে। গাড়োয়াল হিলস সত্যি অসাধারণ, কিন্তু এদিকটা একটু গাছ কম,
আমি যা দেখতে পাচ্ছি আমাদের নর্থ বেঙ্গল সাইডে কিংবা দার্জিলিং সাইডে যেতে যে ধরনের আমরা দেখি সেইগুলো একটু কম রয়েছে। এই জায়গাটায় একটু দাঁড়াই, দেখুন এই জায়গাটা চারিদিকে পাহাড়, অসাধারণ জায়গা। এদিকে রাস্তাটা চলে গেছে, এই দিকটাও দেখুন, এখান থেকে নদীটা দেখা যাচ্ছে, অলকনন্দা নদী দেখা যাচ্ছে এখান থেকে কিছুটা। এই জায়গাটা দেখতে পাচ্ছি আমি এখানে খালি চোখে, ক্যামেরায় আসছে কিনা আমি বলতে পারছি না। কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি অপেক্ষায় থাকবো। এই কেদারনাথ ট্রিপটা যা হচ্ছে আমাদের, কেদারনাথ বদ্রীনাথ যা হবে পরপর শুরু হয়েছে এই পর্বটা, কেমন লাগছে অবশ্যই জানাবেন। যোশীমঠ পৌঁছে গেছি আমরা, আর এখান থেকে বদ্রীনাথ মোটামুটি 20 কিলোমিটার থেকে 19 কিলোমিটারের মধ্যে। তবে একটা জিনিস খুব ভালো, আমরা এখান থেকেই স্টার্ট হয়ে গেছে কিছু বরফের পাহাড় দেখা আমরা দেখতে পাচ্ছি, আর সামনে দেখতে পাচ্ছি এইখান থেকে আমি দেখতে পাচ্ছি। আর ওয়েদারটা চেঞ্জ হবে এবার আস্তে আস্তে আরেকটু। অসাধারণ লাগছে ভিউগুলো, পাহাড়ের ভিউগুলো এখানে অসাধারণ, দারুণ। এগোতে থাকি, বদ্রীনাথ পৌঁছাই, বদ্রীনাথ পৌঁছে তারপর কথা হবে। ও কিছু বলতে চাইছে মনে হচ্ছে, মুখ চোখ দেখে ওর মনে হচ্ছে কিছু একটা দেবে ডায়লগ। বলবি কিছু? তো ডায়লগ দিবি কিছু? পাপা দাসু আমার ভুল হয়ে গেছে। নতুন সংযোজন, পাপা দাস। আমরা এখন যে রাস্তা দিয়ে চলেছি জায়গাটার নাম হচ্ছে বিষ্ণুগঙ্গা। ধৌলিগঙ্গা বাট না, বিষ্ণুগঙ্গা না, জায়গাটা আমরা এখন যে জায়গাটা সেই জায়গাটার নাম বিষ্ণুপ্রয়াগ, সেটা অলকানন্দা আর ধৌলিগঙ্গা। ধৌলিগঙ্গা আর অলকানন্দার মিলনস্থল এখানটা, মানে অসাধারণ এই জায়গাটা লাগছে। ঠান্ডা লাগছে বলে আমরা নামিয়ে দিচ্ছি কাঁচ, মাঝে মাঝে উঠিয়ে দিচ্ছি এরকম। এই হচ্ছে জায়গাটা, ভিউটা নিচে অলকানন্দা যে দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে জায়গাটা, খুব সুন্দর। এটা বিষ্ণু প্রয়াগ বলে এই জায়গাটাকে বলে, আপনাদের জানানোর দরকার, জানিয়ে দিলাম। রাস্তাটা একটু খারাপ এই জায়গাটা, আসুন এই জায়গাটা গাড়োয়াল হিলস উত্তরাখণ্ড, এটা আসুন, খুব ভালো লাগবে দেখতে। আর আমাদের সঙ্গে আছে মহেশ ভাই। তিনি ছাড়া হয়তো আমাদের এই ট্যুরটা এত সুন্দর হতো না। মহেশ ভাই ও মহেশ ভাইয়ের দল আমাদেরকে সুন্দর অ্যারেঞ্জমেন্ট ভাই মহেশ ভাই, ঠিক আছে, খাওয়া দাওয়া ঘুম পাড়ানো সব কিছুই করিয়ে দিচ্ছে। চলুন এগোতে থাকি। আর এখানটা আসুন, এসে সচক্ষে দেখে যান, সব থেকে ভালো ওটাই। ইনফরমেশন আমি দিচ্ছি কিভাবে আসবেন কিংবা কিছু, সবই ভিডিওর মধ্যে থাকবে, জানতে পারলেন, আপডেটটা থাকবে। গাড়োয়াল হিমালয় হল ভৌগোলিক আধ্যাত্মিক এক মেলবন্ধনের স্থান, যেখানে গঙ্গা নদীর উৎসস্থল নন্দা দেবীর মতো কিংবদন্তি তুল্য শৃঙ্গ রয়েছে, আরেক বাঁকে রয়েছে 4 ধামের মতো তীর্থস্থানগুলো। তাই তো মানুষ, সে প্রকৃতির প্রেমী হোক কিংবা ব্রহ্ম জ্ঞান অর্জনের জন্যই হোক, সবসময় বেছে নিয়েছে এই উত্তরাখণ্ডকে। আমরা শ্রী বদ্রীনাথ টেম্পলের কাছে চলে এসেছি। শ্রী বদ্রী বিশাল বলা হয় এখানে। ওয়েদার ঠান্ডা হয়ে গেছে এখানে, মানে এখানে যা ওয়েদার আছে এখন মোটামুটি 2 থেকে 3 ডিগ্রির মধ্যে হবে। আর সামনেই চলে এসেছি মন্দিরের সামনে, দেখা যাক কতটা এগোনো যায় গাড়িটা, তারপর পার্কিং করে নেমে আপনাদের দেখাবো যতটা পর্যন্ত ক্যামেরা নেওয়া যায়। কতটা ক্যামেরা অ্যালাউ আমি জানি না। कैमरा कितना अलाउ करता है महेश जी? जहाँ पे ले लेगा अंदर नहीं बाहर। अंदर
बाहर तक মানে বাইরে পর্যন্ত ক্যামেরা যতটা অ্যালাউ করবে ততটা দেখাবো আপনাদের। নামি तो मोबाइल भी अलाउ नहीं है। নামি গাড়িটা পার্কিং হোক, তারপর কথা হচ্ছে আপনাদের সঙ্গে। সামনের পাহাড়টা একবার দেখুন খালি, কি অসাধারণ লাগছে ভিউটা। আমরা এই বদ্রীনাথ মন্দিরের কাছে চলে এসেছি, এখানে পার্কিংয়ে আমরা গাড়ি লাগালাম, এই সব দাঁড়িয়ে রয়েছে। পাহাড়টা খালি দেখুন, ভিউটা এখান থেকে পাহাড়ের অসাধারণ লাগছে চারিদিকে। এর পিছনের এই জায়গাটাই হচ্ছে মন্দিরটা, আমরা যাব এখনই। কি লাগছে ভিউটা এখানে, এই দিকটাও দেখুন, আকাশ একদম ক্লিয়ারই আছে এখানে। কি রে সোমো, কেমন লাগছে রে? দারুণ, অসাধারণ। পিছনের ভিউটা দেখ, পিছনে দেখেছিস তো? এই যে এই ভিউটা দেখ, এই ভিউটা আপনারাও দেখুন, আমরা তো দেখছি গ্লেসিয়ার অসাধারণ। এ সচক্ষে না দেখলে ক্যামেরা কি দেখবে, কি তাই তো? আসতে হবে, একদম এসে দেখতে হবে এখানটা। এই বদ্রী বিশালে এসে এখানে যা ঠান্ডা হাওয়া চলছে তাতে এইটা খুব দরকার। এটা কেসার দুধ, উপর দিয়ে আবার মাখানা দেওয়া। ये भैया बेच रहा है, দাদা বেচছে 40 টাকা করে এই গ্লাস কুল্লারে। খাওয়া যাক, দেখি কেমন খেতে। এরা তো চালু করে দিয়েছে, আমাকে ডাকেনি, অসভ্য। ডাকেনি, অসভ্য ছেলেগুলো। দেয়ার ফ্রম ক্যাম্পা পাপাসি উপজাতি। দেখি খেয়ে কেমন। উপরে মালাইটা দেওয়া আছে, অসাধারণ টেস্ট, দারুণ দারুণ। শরীরটা গরম হয়ে যাবে এই দুধটা খেলে, অসাধারণ। সবাই হাসছে, আমি দুধ খাচ্ছি তাই ওরা হাসছে, ওরা কিছু বলার চেষ্টা করছে, সেটা আমি পরে শুনে নিচ্ছি অফ ক্যামেরায়, ওগুলো শুনতে হবে। এই যে দুজন, এরা কিছু বলার চেষ্টা করছে। সব কথায় আপনারা কান দেবেন না, এগুলো আমি এডিট করে কেটে দেবো। ওরা যত ইচ্ছে যা বলুক, আমি এডিট করে কেটেই দেবো। চলুন এগোনো যাক। সামনে এই দেখতে পাচ্ছেন বদ্রীনাথ টেম্পল, মূল মন্দিরটা হচ্ছে এটাই। আর সামনে দিয়ে এই নদী, এটা হচ্ছে অলকনন্দা। অনেক ভিড় আছে, এগিয়ে যাই, দেখি কত লাইন দিতে হয়। সৌরভ আর সৌম্য এগিয়েছে, ক্যামেরা কতটা অ্যালাউ করবে আমি জানি না, চেষ্টা করব যতটা দেখানো যায় আপনাদের। জায়গাটা খুব সুন্দর, এদিকে পাহাড়, বরফ, আর এই বদ্রীনাথ মন্দির। কথায় আছে এখানে বিষ্ণু ভগবান তপস্যা করেছিলেন। চলুন এগোনো যাক। গাড়োয়াল হিমালয়ের কোলে অবস্থিত বদ্রীনাথ মন্দিরটি ভগবান বিষ্ণুর ধ্যানমগ্ন রূপের দর্শন। এই মন্দিরটি চারধাম যাত্রার একটি অন্যতম আকর্ষণ। মন্দিরটির তৈরির পিছনে অনেক পৌরাণিক মতামত লোকমুখে প্রচলিত আছে, তবে আধুনিক মন্দিরের প্রতিষ্ঠার কৃতিত্ব অষ্টম শতাব্দীর দার্শনিক আদি শঙ্করাচার্যকেই দেওয়া হয়। প্রচলিত বিশ্বাস, তিনি অলকনন্দা নদীতে ভগবান বদ্রীনারায়ণের কালো পাথরের মূর্তিটি খুঁজে পান এবং কাছের একটি গুহায় তা স্থাপন করেন। এছাড়া মন্দিরের ঠিক নিচে অবস্থিত প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ তপ্তকুণ্ড নামে পরিচিত। তীর্থযাত্রীরা মন্দিরে প্রবেশের আগে এই জলে পূর্ণ স্নান করেন। সময়ের অভাবে এই তপ্তকুণ্ড দর্শন থেকে আমি বঞ্চিত হয়েছি। প্রচুর ভিড়, প্রচুর। কোনো মতে ঢুকতে পেরেছি, কখন দর্শন পাবো জানি না। ভিতরে ফটো তোলা মানা, এতটুকুই ফটো তোলা যাবে, তাই এখানেই স্টপ রাখছি। বাকি দর্শন করতে হলে আপনাকে আসতে হবে, এসে দর্শনটা করে যাবেন। আমি এখানেই কাটবো, বেরিয়ে তারপর কথা বলছি আপনাদের সঙ্গে। এটা উচিত নয় যে আমি এখানে লুকিয়ে ছবি তুলবো, একদমই উচিত নয়, তাই এখানেই কাটবো। বদ্রীনাথ দর্শন আমাদের খুব ভালো হয়েছে, যথেষ্ট ভালো মতন দর্শন করেছি। যতটা মন্দির দেখানো যায় ততটা আপনাদের দেখানো হয়েছে। এখানে আলোচনা চলছে অনেক কিছু আলোচনা চলছে এখানে। যাই হোক,
আমরা এবার যাচ্ছি মানেগ্রাম। মানেগ্রাম যাচ্ছি, এখান থেকে 4 থেকে 4.5 কিলোমিটারের মধ্যে এই বদ্রীনাথ মন্দিরের এখান থেকে যাই। ওখানটায় ওই জায়গাটা খুব সুন্দর এবং যা বলা হয় মানে ইন্ডিয়ার লাস্ট গ্রাম ওটা মানেগ্রাম। তা যাই ওখানকার ভাইবটা নিয়ে, আর অসাধারণ একটা ভাইব হয়ে রয়েছে, ঠান্ডা ভালো আছে, প্রায় 1 মতন ঠান্ডা আছে। আর বৃষ্টি হচ্ছিল মাঝখানে একটুখানি বৃষ্টি পড়ছিল। বাইরে দেখালে ওকে, বাইরে দেখাতে বলছে সবাই আমাকে। এটা বদ্রীনাথ ভ্যালি, যা বলছে জায়গাটা অসাধারণ। সবাই বলছে, আমাকে ক্যামেরা অন করতে বলেছে তাই আমি অন করেছি, নয়তো আমি ঘুরিয়ে কথা বলছিলাম। হেলিকপ্টার, এই যে হেলিকপ্টারগুলো যাচ্ছে, এই যে হেলিকপ্টার, এগুলো সব কেদারনাথ, তারপর হেমকুণ্ড সাহেব, এইসব জায়গায় যায় এই হেলিকপ্টারগুলো। ফাটা থেকে যায়, আরও কিছু জায়গা আছে যেখান থেকে যায়। অসাধারণ এই সিনিক বিউটি, এই পাহাড়টাকে খালি দেখুন, এই সামনের পাহাড়টাকে অসাধারণ লাগছে, অসাধারণ। একটু বৃষ্টি পড়ছে, চলে এসেছি মানেগ্রাম, যেটাকে বলা হয় আমাদের ইন্ডিয়ার ফার্স্ট অ্যান্ড লাস্ট ভিলেজ। এই ঢুকলাম এখানটা দিয়ে, এইদিকেই যাব আমরা। এখানে একটা গেট করা আছে, এই গেট মতন করা আছে এখানে একটা। চলুন এগোতে থাকি। বৃষ্টি পড়ছে তাই এইটা প্রিকশন নিতেই হয়েছে, একটু ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, তাই ক্যামেরা যদি ভিজে যায় তার জন্য অল্প অল্প বার করে দেখাবো, যতটুকু দেখানো যায়। একটু জোরে বৃষ্টি নামলে তাহলে দাঁড়াতে হবে আমাদের। ওরা একটু এগিয়ে গেছে, আমি একটু পিছিয়ে পড়েছি। আমি দেখছি একটু চারিদিকে, এখানে মার্কেট আছে এই গ্রামটার মধ্যেই। এটা অসাধারণ লাগছে কিন্তু ঘুরতে। উপরের দিকে এখন পুরো কুয়াশা হয়ে গেছে, অসাধারণ জায়গা, ঠান্ডা আছে ভালো। মাইনাসে চলে গেছে, 1 হবে, মাইনাস না গেলেও 1 হবে। বদ্রীনাথের ওখানে আমি 1 দেখেছিলাম। আর বদ্রীনাথ দর্শন, বদ্রীনাথ মন্দির কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট বক্সে। চলুন এগিয়ে। মানেগ্রামের কাছাকাছি প্রায় চলে এসেছি। এখানে একটা জায়গা আছে, যে জায়গাটায় সরস্বতী নদী দৃশ্যমান, মানে ওখানেই সরস্বতী নদীকে দেখা যায়। সময় চলে এসছে, ও যে মিউজিক্যাল ম্যান, তাই সরস্বতীর নাম শুনে এখানে আগে চলে এসছে। এখানে একটা সরস্বতীর মূর্তিও আছে, এবং এই যে জায়গাটা, এটার নাম হচ্ছে ভীমপুল, কারেক্ট। আর এখানেই থেকে একটু আগে ওই দিকটাতে গেলে, আমরা এদিকে এসেছি, ঠিক রাস্তাটা এরকম যায়। আমরা যদি এদিকে যেতাম, 2টো গুহা আছে, একটা বলা হয় ব্যাস গুহা, একটা হচ্ছে বেদব্যাস গুহা, যেখানে বসে লিখেছিল, আরেকটা হচ্ছে গণেশ গুহা। তো কি হয়েছিল পৌরাণিক মতে, যখন বেদব্যাস ঋষি লিখছিলেন তখন সরস্বতী নদী এখান দিয়ে ঠিক বয়ে যায়, একটু পরে আমরা দেখাবো। তো সরস্বতী নদী প্রচন্ড আওয়াজ করে করে বইছিল, সেই জন্য তার লিখতে সমস্যা হচ্ছিল। সেই জন্য তাকে অভিশাপ দেয় বেদব্যাস, যে তুমি এখান থেকে বিলুপ্ত হয়ে যাবে, আর কোথাও তুমি যেতে পারবে না। সরস্বতী নদী এখান থেকে মাটির নিচে প্রবেশ করে, এবং অদ্ভুতভাবে এখানে সায়েন্টিস্টরাও অনেক রিসার্চ করেছে, গ্রামের লোকেরাও খুঁজে দেখেছে, কিন্তু এই নদীর উৎস, মানে সরি উৎস না, কোথায় শেষ হয়ে যাচ্ছে এখানে কেউ জানে না, আর কেউ জানে না। আবার সরস্বতী নদীকে কিন্তু আমরা সেই প্রয়াগরাজে দেখতে পাই, যেখানে কুম্ভ মেলা হয়েছিল, আমরা গেছিলাম, সেই ভিডিও দেখেছেন আপনারা। ছেলেটা অনেক ইনফরমেশন জানে, যেটা আমি বলবো হয়েছিলাম সেটা ওই বলে দিয়েছে। থ্যাংক ইউ সৌম্য, থ্যাংক ইউ। আপনাদের এবার দেখানো হচ্ছে মাতা সরস্বতীর একটা মূর্তি আছে এখানে, আমি দেখাই। এই যে এখানে মাতা সরস্বতীর একটা মূর্তি আছে, আর এদিকে হচ্ছে সরস্বতী নদী। দেখুন কি আওয়াজ, দেখুন এখানটায়। আর যার উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি এখন, এটাকে ভীমপুল বলা হয়, ভীমপুল।
আপনাদের ক্যামেরাটাকে ভালো করে ঘুরিয়ে তারপর দেখাচ্ছি। ভীমপুলেরও একটা ইতিহাস আছে, ছোট্ট ইতিহাস আমি বলে দে। যখন এটা হচ্ছে মানাগাঁও ইন্ডিয়ার লাস্ট ভিলেজ বলা হয়, মতান্তরে এখন ফার্স্ট ভিলেজ বলা হচ্ছে। এখান থেকে একটু ওই দিকটাতে গেলে আমরা দেখতে পাবো হচ্ছে স্বর্গারোহিণীর যাত্রা হয়, মানে যেখান থেকে পাণ্ডবরা স্বর্গের দিকে প্রস্থান করেছিল। তো এখান থেকে যাওয়ার কোনো রাস্তা ছিল না, তো ভীম একটা পুল বানিয়েছিল নিজে ভেঙে, পাথর ভেঙে। তো সেই জন্য এই পুলটার নাম হয় ভীমপুল। কারেক্ট, একদম। থ্যাংক ইউ, আমার হয়ে বলে দিয়েছে। আসুন এবার সরস্বতী নদীর দর্শন করাই, চলুন দর্শন করাই, আর তারপরে স্বর্গারোহিণীর দিকে এগোবো, আর মানিকগ্রামের দিকে, ওখানে লাস্ট ভিলেজ, ওখানে গিয়ে চা খাওয়া হবে আজকে। চলুন সরস্বতী নদী প্রথমে দর্শন করুন, আসুন। এই সামনে দেখতে পাচ্ছেন সরস্বতী নদী, এই যে বেরোচ্ছে সরস্বতী নদী, প্রচণ্ড আওয়াজ এই জায়গাটায়। এইটুকুই দেখা যায় সরস্বতী নদী, তারপরে পুরো মাটির নিচে ঢুকে যায়। কোথায় যায় কেউ জানে না, এটা অদৃশ্য। সত্যি প্রকৃতির কি সৃষ্টি, একেই বলে, ঠিক আছে? তাই তো, একদম প্রকৃতির কি সৃষ্টি। আমাদের চিন্তাধারা, সায়েন্স কোনো কাজ করবে না এই জায়গায়। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে একটা মন্দিরও আছে, এটা সরস্বতী মন্দির না কি মন্দির আমি দেখবো, আমি জানি না, এটা দেখে তারপর বলতে পারবো। এই নদীর স্রোতটা আপনারা কল্পনা করতে পারছেন না, প্রচণ্ড স্রোত, কি হারে জলটা আসছে। চলুন এগিয়ে যাই এবার। আমরা এখন যে পুলে দাঁড়িয়েছি এটাই হচ্ছে ভীমপুল। এই যে এই পুলটা, এটা হচ্ছে ভীমপুল, যেখান দিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি। চারিদিকের ভিউটা দেখুন একবার, অসাধারণ। বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে, অসাধারণ লাগছে কিন্তু ভাই, আমাদের অসাধারণ জায়গা। এর চোখে সচক্ষে না দেখলে বোঝা যাবে না। স্বর্গ রোহিণী মার্গ এই জায়গাটাকে বলা হয়। এখান থেকেই পাণ্ডবরা স্বর্গের দিকে প্রস্থান করেছিল কিংবা যাত্রা শুরু করেছিল। কিন্তু এটা বলবো এই ভিউটা এই রেখে দেখিয়ে দিচ্ছে। এই যে হচ্ছে ভিউ। আপনাদের সত্যি মনে হবে স্বর্গ, সত্যি স্বর্গ। এখানটা উঠি। এখানে একটা ছোট্ট কথা বলি, এই জায়গায় কিন্তু যাত্রাটা শুরু করেছিল, যা কথিত আছে, যা বলা হয় তাতে এখান থেকে যাত্রা কিন্তু শুরু করেছিল পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী। কিন্তু এই যাত্রাটা শুরু করার কিছুক্ষণ পরেই কিন্তু দ্রৌপদীর মারা যায়। এখানে কিছু মূর্তি করা আছে, আপনাদের দেখাই। পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদীর মূর্তি করা আছে এখানে, এই যে মূর্তিগুলো দেখা যাচ্ছে। আপনাদের দেখাচ্ছি এবার, দেখতে পাচ্ছেন সামনে, এটা মানাগ্রামের ইন্ডিয়ার ফার্স্ট অ্যান্ড লাস্ট, এটা হচ্ছে টি স্টল, চায়ের দোকান। এটা এই ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো, এরপরে কিন্তু সব মিলিটারি এরিয়া শুরু এবং চায়না তিব্বত বর্ডার যেগুলো বলা হয় সেগুলো শুরু। এই হচ্ছে প্রথম, এই সৌরভ আছে আর সৌম্য আছে, এই যে সামনে অর্ডার দিচ্ছে, আমি বলেছি একটু অর্ডার দিতে, একটু চায়ের অর্ডার দিতে বলেছি ওদেরকে। বেশ ঠান্ডা লাগছে এবার, আর বৃষ্টি হচ্ছে। মহেশ ভাই আর সোনু ভাই ওরা সব একটু নিচে চলে গেছে, বলছে ওরা এসেছে আগে, এখানে এতটা আসবে না, তাই ওরা ওখানেই দাঁড়িয়ে আছে। আমরা একটুখানি এখানটা ঘুরি, একটু ভাইবটা নেওয়ার চেষ্টা করি। এখানকার লাস্ট ভিলেজ মানা, সেখানে এসছি, অসাধারণ লাগছে, প্রাকৃতিক দৃশ্য অসাধারণ, এখানটা অসাধারণ, সত্যি দারুণ লাগছে। এই ফিলিংসটা এসে আপনাদের কিন্তু নিতে হবে, এই ফিলিংসটা। মানস ভ্রমণ তো হয়ই, ক্যামেরার মাধ্যমে কিংবা আমাদের ছোট ছোট ব্লগের মাধ্যমে আপনারা দেখতেই পারেন, কিন্তু নিজেরা এসে স্বচক্ষে দেখে যান। আমাদের ইন্ডিয়ার অংশ, ইন্ডিয়ার মধ্যে অবশ্যই আসা উচিত, একবার দেখা উচিত।
কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা এখানে একটুখানি চা খাবো, তারপর আস্তে আস্তে নামবো। এখান থেকে একটা জায়গায় যাওয়া যায়, সেটা হচ্ছে একটা ফলস আছে। ওই ফলসটা পর্যন্ত যেতে গেলে অনেক সকালে যেতে হয় ফলসটায়, কিন্তু এখন অনেক বেলা হয়ে গেছে, প্রায় 4টে বাজে, তাই আমরা যাওয়ার চেষ্টা করছি না। এখানে অনেকজনকে জিজ্ঞেস করলাম, তারা একটু বললো যেতে না, কেন সন্ধে হয়ে যাবে আর বৃষ্টি পড়ছে, রাস্তাটা খুব একটা ভালো না, একটু চড়াই আছে, তাই আমরা ওখানে পর্যন্ত যাচ্ছি না। এখান থেকেই আমরা রিটার্ন করবো। আমরা একটা ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়ে রয়েছি। এখানে ইউজুয়ালি খুব একটা লোকজন আসে না। ওদের দুজনকে আমি ফ্রেম করব এবার, ওরা এবার বলবে সব এখানকার ফলস সম্বন্ধে, আর কি কি ওদের মানে মনের মধ্যে ফিলিংস হচ্ছে সেসব ওরা বলবে এখানে। বল। এই অ্যাঙ্গেলটা নাও, এই যে নদীটা দেখছো নেমে নিলাম তো, এই নদীটা যে নেমে আসছে, এই নদীটা ওই পাশ থেকে জনবসতি যদি বলতে হয় তাহলে কিন্তু এখানেই শেষ, মানে এরপরে কিন্তু ইন্ডিয়ার কোনো বসতি নেই। ওই দূরে থেকে একটা গ্লেসিয়ার আছে দেখতে পাচ্ছি অনেক দূরে, তারপরে কিন্তু তিবেত চলে আসবে। হ্যাঁ, উত্তরাখণ্ডের এই অঞ্চলটাই শেষ, তারপরে কিন্তু বর্ডার লাইন শুরু হয়ে যাবে, হয়তো মিলিটারি বর্ডার ওখানে আছে, চায়না টিবেট ওদিকে। তাই এখানটাকে বলা হয় মানাগ্রামের এই জায়গাটা হচ্ছে লাস্ট ভিলেজ, শেষ ভিলেজ এবং শেষ চায়ের দোকান। ঠিক আছে, আমরা অনেকটা উঠে এসেছি। আবার অনেকে ফার্স্ট চায়ের দোকানও বলছে, ফার্স্ট ভিলেজও বলছে। এখন টেম্পারেচার আমার ফোনে যা দেখাচ্ছে, আরে এক মতন ছিল, 3 ছিল। কিন্তু আমাদের কিন্তু কোনো রকম ভাবে উৎসাহের কমতি নেই, আমরা এগিয়ে চলেছি। এবং বদ্রীনাথের দর্শনটা না আমাদের একদম ফাটাফাটি হয়েছে। সকাল 11টা থেকে লোকেরা দাঁড়িয়েছিল, আমরা এখানে এসে পৌঁছেছি 3টের সময়। তার কখনো না 3টে না, 3টে না, দুটো আমরা দুটো, কিন্তু 3টের মধ্যে দর্শন শেষ করে দর্শন শেষ আমাদের। 3টের মধ্যে কিভাবে হলো, কি হলো সেটা অলৌকিক। না ভুল, আমি একটা কথা বলি, 2টোর সময় না, 2টোর সময় মন্দির বন্ধ হয়ে গেছে, আমরা তার আগে দর্শন করে বেরিয়ে গেছি। মানে আমরা এসেছিলাম 1টার মধ্যে, 1টার সময় এসেছিলাম। আমরা একটু সমস্যা হচ্ছিল, সেটা হচ্ছে পার্কিংয়ের জন্য। একটা কথা আপনাদের বলে দিই, পার্কিং কিন্তু এখানে পাওয়া খুব মুশকিল। ড্রাইভার কিংবা যে আছে তাকে একটু বলবেন ধৈর্য ধরে থাকতে, যদি প্রাইভেট গাড়িতে আসেন, কিংবা বাইক পেলে তো ঠিক আছে, বাইকে সবাই চলে আসতে পারে, পার্কিং হয়ে যায়, কোনো অসুবিধা নেই। কেননা হাইটটা কিন্তু 3100 মিটার, মানে 10,171 ফুট এই হাইটটা। সুতরাং অল্টিটিউডটা হিসাব করলে অতটা নয়, মোটামুটি যা ল্যান্ড আছে লোক আসতে পারে। তোমার কি মনে হয় আজকে দর্শনটা কি সত্যি অলৌকিক নয়? আজকের অভূতপূর্ব দর্শন থাকলে হয় এরকম ভাবে আমরা কিন্তু অনেক মন্দিরে কিন্তু এরকম ভাবে, তার থেকে বড় কথা আমাদের লাইনে যেভাবে আমরা দর্শন করেছি, ওপরওয়ালারও কৃপা আছে এবং ওখানে যারা মিলিটারি ছিল তাদেরও অনেক সহযোগিতা ছিল। মানে দারুণ ব্যাপার, দারুণ ব্যবহার, দারুণ ভালোবাসা। এবং আমরা রিকোয়েস্ট করাতে একটা সাবলাইন আছে, সেটার গেটটাও ওরা পর্যন্ত খুলে দেয়। তো সকাল 10টা থেকে দাঁড়িয়েছিল লোকেরা, পারেনি। 10টা থেকে দাঁড়িয়ে। তো ওয়ান থিং, প্লিজ বি মাইন্ডফুল, মানুষজনদের সাথে যত ভালো ব্যবহার করবেন সেটা ইন রিটার্ন পাবেন। ভগবান কিন্তু বাইরে নেই, ভগবান নিজেদের মধ্যে। সোজা থাকুন, মানুষকে ভালোবাসুন, আর মনের খুশিতে আনন্দে থাকুন। এরপরে মানাগ্রাম থেকে একটু বেরোবো। আরেকটা বলি, বসুধরা ফলস আছে এখান থেকে, আমরা যেটা দেখতে পাইনি, ওটা আপনারা অবশ্যই আসবেন। তবে একটা বলে দিই, আসতে গেলে ওই বসুধরা ফলসটা যদি দেখতে হয় আপনাদের, অবশ্যই সকালবেলা 6টা থেকে 7টার মধ্যে এখানে চলে আসবেন, কেননা এখানে একটু ওয়াইল্ড অ্যানিমেলও আছে, যার জন্য একটু সমস্যা হতে পারে। আর যেহেতু বৃষ্টি পড়ছে বলে আমরা আরো রিস্কটা নিই। রাস্তাটা খুবই হচ্ছে কি অফরোড, মানে ক্যামেরায় মানে আপনারা মানে যেরকম রাস্তায় ট্রেক করে অভ্যস্ত সেরকম রাস্তা নয়, এটা একটু অফরোড, মানে একটু খতরনাক আছে। মনে বল রেখে আপনাদেরকে এগিয়ে খাওয়া দাওয়া ঠিক মতো করবেন, নেশাভান করবেন না। আরেকটা ব্যাপার কিন্তু মাস্ট, সেটা হচ্ছে এটা রাখবেন, যখন তখন এখানে বৃষ্টি নামতে পারে। কোনো ওভার টু জিকো, স্টেপ আউট উইথ জিকো না, ওভার টু মি কিছু করার নেই, আমি আর কিছু বাড়াবো না। বলবো একবার খালি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো অবশ্যই। এই আমরা কথা বলছি, এর মধ্যে ব্যাক ক্যামেরায় আমি যা তুলেছি সেগুলো দেখানো হচ্ছে, ওনারা দেখতে পাচ্ছেন। অসাধারণ। আর একটা ছোট্ট কথা বলি, এখানের যে নদীর যে আওয়াজটা অসাধারণ। এটা একটা, এখানে কোনো মিউজিক লাগবে না, এইটাই একটা আলাদা ব্যাপার। এখানে ঝাড় দিচ্ছে। যাক, এইসব নিয়ে আমরা পরে কথা বলবো, এসব নিয়ে আমরা পরে কথা বলবো। আপনারা কমেন্ট বক্সে ওকে কিছু বলতে চাইলে বলতে পারেন, অবশ্যই কমেন্ট বক্স খোলা। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, আমরা জুড়ছি এরপরে বেরিয়ে এই মানাগ্রাম থেকে। ইন্ডিয়ার লাস্ট ভিলেজ মানা থেকে বেরিয়ে গেছি আমরা, অল্প বৃষ্টি হচ্ছে।
বেশ একটা বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা কত দূর যাব আমরা জানি না, কেন 5টা প্রায় বাজে। হয় আমরা চোপটা পর্যন্ত যেতে পারবো, চোপটা পর্যন্ত, আর নয়তো যোশীমঠ পর্যন্ত। চোপটা পর্যন্ত পৌঁছে যায় তাহলে তুঙ্গনাথ কালকে হয়ে যাবে, আর যদি যোশীমঠ চলে যায় তাহলে কালকে তুঙ্গনাথ করা হবে, কিন্তু কিভাবে প্ল্যানটা করবো সেটা এখনো সঠিক আমরা জানি না নিজেরাই, ওয়েদারের উপরে কিংবা যাওয়ার উপর। আমরা খুব রিল্যাক্সে যাচ্ছি। সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন স্টেপ আউট উইথ জিকো। একটা ছোট্ট সাবস্ক্রাইব আর কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন, আমাদের এই চলার পথের অক্সিজেনটা জোগাতে থাকবেন আপনারা। থ্যাংক ইউ। একে বলে ঘুরতে আসা। দেখুন অবস্থা, আমরা রান্না করছি এখানে। অসাধারণ একটা খাওয়া দাওয়া করছি আমরা এখানে।